সবাইকে স্বাগত জানাচ্ছি কঠিন কথা সহজে অনুষ্ঠানে। সাথে আছি আমি পারভেজ রেজা। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও গত কয়েকদিনে কমপক্ষে দেশের ২০ জায়গায় মিছিল করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো। বিভিন্ন মহলে আলোচনা চলছে আওয়ামী লীগের ফেরা না ফেরা নিয়ে। দলটির শীর্ষ নেতাদের কেউ কেউ দেশের বাইরে, কেউ বা কারাগারে, কিন্তু দেশে রয়েছে তাদের বিপুল সমর্থক। বাংলাদেশের রাজনীতিতে তাদের কি ভূমিকা হবে? আমরা জাতীয় নির্বাচনের আগে দেখেছি কয়েকটি রাজনৈতিক দল প্রকাশ্যে নানা প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগের সমর্থকদের ভোটে আনার চেষ্টা করেছে। তাহলে আওয়ামী লীগকে ফেরাচ্ছে কারা? কি হবে আওয়ামী লীগ ফিরলে কিংবা না ফিরলে? আওয়ামী লীগের ফেরা না ফেরার যুক্তিতর্ক নিয়ে আজকের কঠিন কথা সহজে। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। আমাদের সাথে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, আছেন ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি প্রথমেই যেতে চাচ্ছি ABM মোশাররফ হোসেন আপনার কাছে। আওয়ামী লীগের কি ফিরছে? এই যে গত কয়েকদিন ধরে আলোচনা, শেখ হাসিনার একটি বক্তব্য হঠাৎ করে, এবং তারপরে নানা মহলে নানা আলোচনা দেখছি, এবং সাথে সাথে আমরা দেখছি অনেকে জামিনও পেয়েছেন। জামিন পাওয়া অধিকার, এটাই রাজনৈতিকভাবে বা আইনগতভাবে আমরা যে কেউ বলতেও পারি, কিন্তু দেশের বিভিন্ন জায়গায় তারা কিন্তু মিছিল, মিটিং, এমনকি সংক্ষিপ্ত সমাবেশও করেছেন দু একটি জায়গায়। নোয়াখালীতেও আমরা দেখলাম যে তাদের বেশ শক্ত একটি অবস্থান, মারামারিও পর্যন্ত সেখানে হয়েছে দুপক্ষের মধ্যে। তাহলে আসলে রাজনীতির এই যে একটি গতিপথটি আসলে মানে ৩ মাস সরকার একটি পিসফুল এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে গেছে, সামনের দিনগুলোতে কি দেখছেন আপনারা? ধন্যবাদ আপনাকে পারভেজ ভাই, এবং ধন্যবাদ আমার দুই সহ আলোচক এবং দর্শক সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, আমি যে আমার ক্ষুদ্র রাজনৈতিক জ্ঞানে আমি যতটুকু বুঝি, আপাতত কোনো সম্ভাবনা নাই। ভবিষ্যতে আছে সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু আপাতত আওয়ামী লীগ বাংলাদেশে ফেরার মতো কোনো সম্ভাবনা নাই। কারণ যে দলটি গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্থাৎ জনগণের রোষে পড়ে দেশ ছেড়ে চলে গেছে, এবং শুধু তাই না, একটা রাজনৈতিক দল যেমন আমরাও একটা রাজনৈতিক দল রাজনীতি করবে, কখনো তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাবে, কখনো আবার জনগণের ম্যান্ডেট না দিলে তারা বিরোধী দলে থাকবে। এইটাই যে রাজনীতির চিরাচরিত নিয়ম। কিন্তু একটা দল পালিয়ে যাবে, তাও নেতাকর্মী সহ। আপনি দেখেন, আমি একটা কথা প্রায় বিয়ানোর টক শোতে বলি যে আওয়ামী লীগের ৩০০ এমপি আওয়ামী লীগের ছিল, বাংলাদেশের 495টি উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের ছিল, 367টা পৌরসভার মেয়র তাদের ছিল, বা সিটি কর্পোরেশনের 8টা মেয়র তাদের ছিল, বাংলাদেশে প্রায় 4600 ইউনিয়ন পরিষদের অধিকাংশ চেয়ারম্যান তাদের ছিল, কিন্তু শেখ হাসিনা কিন্তু রক্ষা করতে পারে নাই। অর্থাৎ আপনি যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেন এবং আপনি যদি জনগণের শত্রুতে পরিণত হন, তাহলে কোনো শক্তি আপনাকে ধরে রাখার কোনো কারণ নাই, যেটা আওয়ামী লীগের ভাগ্যে কিন্তু ঘটেছে। যার জন্য আমার মনে হয় যে এই লোকটি জন আক্রোশে বাংলাদেশ থেকে চলে গেছে, সে আবার সহজে বাংলাদেশে ফিরে আসবে এটা ভাবার কোনো কারণ নাই। প্রশ্নটি হলো যে সহজে বাংলাদেশে ফিরে আসবে একটি বিষয়, আর একটা হলো যে তার রাজনীতিতে তারা যে ফেরার যে তারা চেষ্টা করছে, বা তারা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। আইনগতভাবে তারা নিষিদ্ধ আছে, কিন্তু তারপরেও সেই নিষিদ্ধ থাকাকালীন অবস্থাতেও তারা এক ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং সেটি একটি কোঅর্ডিনেটেড চেষ্টাই মনে হচ্ছে বিভিন্ন জায়গায়। যেহেতু তারা বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগের ব্যানারে তারা বিভিন্ন জায়গায় মিছিল করছেন, ঝটিকা মিছিল করছেন, যেমনটা অন্য সময় এর আগের টেনিউরে আমরা দেখেছি যে বিভিন্ন সময়
যখন আপনার দলদের লোকজনদেরকেই যখন আওয়ামী লীগ কোণঠাসা করতে চেয়েছিল এবং কার্যক্রম একেবারেই বন্ধ করে রেখেছিল বিভিন্ন দমন পীড়নের মাধ্যমে, তো সেই একইভাবে তারাও এখন নানাভাবে চেষ্টাটা করছেন। সেই চেষ্টাটির জায়গায় গিয়ে যে আসলে তাদের সেই রাজনীতিতে ফিরে আসার যে চেষ্টাটা, সেখানে তাদেরকে প্রতিহত করা, রাজনৈতিকভাবে প্রতিহত করা অথবা আইনগতভাবে প্রতিহত করার ব্যাপারে আসলে বিএনপির স্ট্যান্ডটা কোন না, জায়গায়? আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আমরা কোনো দল নিষিদ্ধ হোক এটা আমরা চাই না, কিন্তু আমরা কি কোনো অপরাধের দায়কে আমরা সমর্থন করব? আজকে দেখেন শেখ হাসিনার শাসন আমলে বিশেষ করে এই যে ছাত্রগণ অভ্যুত্থানে 24-এর এখানে প্রায় 2000-এর মতো লোককে হত্যা করা হয়েছে। এর দায়িত্ব কে নেবে? আজ পর্যন্ত আওয়ামী লীগ কি এর জন্য ক্ষমা চেয়েছে, দুঃখ প্রকাশ করেছে, অথবা এই যে জাতির কাছে তারা বলেছে যে আমরা এই জন্য আমরা বিচারের সম্মুখীন হতে চাই? বরং আপনি দেখবেন, বরং শেখ হাসিনার কিছু কিছু ভিডিও, গুপ্ত ভিডিও যেগুলি আমরা দেখি, এমন ল্যাঙ্গুয়েজ সে ব্যবহার করে যে ন্যূনতম তাদের মধ্যে কোনো অনুতপ্ত নেই, তাদের মধ্যে কোনো এত বড় যে একটা ঘটনা ঘটেছে এটা ন্যূনতম তাদের মধ্যে কোনো চেতনা কাজ করে না। তো যার জন্য আমাকে যে দলটি তার অপরাধ কি সেটা বুঝতে পারে না, সেই দলটি আবার ফিরে আসার কোনো সম্ভব। এখন আপনি বলতে পারেন তাইলে এই যে মাঝে মাঝে টুকটাক যে ফুসফাস করে, এটা কেন করে? বাংলাদেশে আপনি যদি দেখেন যে কোনো নির্বাচনের ফলাফলগুলি দেখেন, মোর দ্যান 30% প্লাস তাদের সমর্থন আছে, এটাতে অস্বীকার করতে পারবেন না। আজকে আওয়ামী লীগের কত লোক চলে গেছে বাংলাদেশ থেকে? সর্বোচ্চ 1 লাখ, সর্বোচ্চ। আমি যতদূর জানি কলকাতাতে 60-70 হাজার আছে, আর আশেপাশে মিলে ইটালি হয়তো আরো 10-15 হাজার আছে। আর বাকি লোকগুলি তো বাংলাদেশে অবস্থান করছে, হয়তো কেউ লুকিয়ে আছে, কেউ হয়তো নিজেদেরকে, অনেকে তো ঘোষণা দেয় না, দেখেন আমরা রাজনীতি থেকে আমরা নিজেদেরকে সরিয়ে নিলাম, নানা কারণে আছে। কিন্তু তাদের আর কিছু তো দুষ্ট প্রকৃতির লোক সব জায়গায় থাকে। বরং আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের এই যে গণ অভ্যুত্থানের যে শক্তিগুলির মধ্যে যে ঐক্য থাকা উচিত ছিল, যে সমন্বয় থাকা ছিল, যে কমিটমেন্ট ছিল, সেখানে আমাদের মধ্যে কিছুটা শৈথল্য আছে, কিছুটা ঘাটতি আছে। এই সুযোগকে তারা মাঝে মাঝে মাথা উঁচু করে দাঁড়ায়। ঠিক আছে, আমি আসবো, আমি অনেক কয়েকটা প্রশ্নই এই ইস্যুতে মানে আমার করার আছে, কিন্তু আমি একটু অন্য অতিথিদের কাছ থেকে ঘুরে আসতে চাই। মনিরা শারমিন, এই ঐক্যের শিথিলতা হবার দায়টা কার? বা আদৌ মনে করেন কিনা যে ঐক্যে কোনো একটা ফাটল ধরেছে বা এক ধরনের শিথিলতা দেখা দিচ্ছে, নাকি এটি অনেকে বলার চেষ্টা করছেন না যে যেই বিরোধিতাটা আমরা দেখছি বা ঐক্যে ফাটল দেখছি, এটাও এক ধরনের সেট গেম, আবার যখন আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট যখন চলে আসবে তখন আবার সবাই ঐক্য হয়ে যাবেন? আসলে কোনটা? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার সহালোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। দেখেন, ঐক্য রাজনৈতিক দল তো সবগুলো, প্রত্যেকটি রাজনৈতিক দলেরই এক একটা এজেন্ডা আছে। 5 আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেকটি রাজনৈতিক দল মাঠে নেমেছে, তাদের রাজনীতি করছে, মানুষের কাছে গেছে, খুব স্বাভাবিক। এই বিভক্তি, যেটা রাজনৈতিক বিভক্তি, এটা খুব স্বাভাবিকভাবে নিতে হবে। তবে এই যেটা আপনি বলছেন যে আওয়ামী লীগ প্রশ্নে ঐক্য আছে কিনা, এটা মাঝে মাঝে আসলে এই হাসিনা যখন ভিডিও বার্তা বা যে কল রেকর্ডগুলো আমরা শুনি, সেটির মাধ্যমে আসলে এইটি আসলে আমার মনে হয় সে পরীক্ষা করে দেখতে চায় যে আসলে এই ঐক্যটা আছে কিনা এদের মধ্যে। আর যেই মুহূর্তে ঐক্যটা থাকবে না, যে আওয়ামী বিরোধী যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যটা, সেটি সে যে মুহূর্তে থাকবে না, সেই মুহূর্তে সে আবার ঢুকে পড়ার একটা প্রচেষ্টা চালায়। তবে আমার মনে হয় যে এই জায়গায় ভাই যেরকম বলছেন, ওনারা আসলে আমি জানি না যে এই অবস্থানটা স্পষ্ট কেন করেন না। আমার মনে হয় এই অবস্থানটা স্পষ্ট করা দরকার। কোন অবস্থা? যেমন দেখেন, ওনারা বলছেন যে আওয়ামী লীগ সহ মানে কোনো রাজনৈতিক দলকেই ওনারা আসলে কর্মকাণ্ড নিষিদ্ধের পক্ষে না। এবং আমরা শুনলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার মন্ত্রী, তিনি বললেন যে সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দিতে হবে। এই ধরনের কথাবার্তা। এবং দেখেন, যখন আমরা দেখছি যে আওয়ামী লীগের যারা একেবারে, আওয়ামী লীগ তো আসলে একটা দল হিসেবে আপনি দেখলে হবে না, আওয়ামী লীগ হচ্ছে একটা ইনস্টিটিউশন, এবং এই ইনস্টিটিউশন যারাই আসলে এখানকার সুবিধাভোগী, তারা কোনোভাবেই এই ইনস্টিটিউশন থেকে বিচ্যুত এখনো অবধি হয়নি। সুতরাং এই যে সেলিনা হায়াৎ আইভী থেকে শুরু করে আপনি যাদেরই আসলে জামিন, দীপুমণি, যাদেরই আসলে জামিন দেওয়া হচ্ছে, তারা কিন্তু আবার সেই রিভাইভ করবার একটা প্রস্তুতি নিচ্ছে।
তো সেক্ষেত্রে আসলে সরকারের অবস্থানটা কি সেটা কিন্তু ওনারা পরিষ্কার করেন না। এখন যখন আওয়ামী আপনি লীগ কি বলতে চান যে তারা মানে জেলে থাকবেন যতদিন পর্যন্ত বিচার না হবে? এই যে দেখেন বা তারা কোনো আইনি রেমেডি পাওয়ার সুযোগ রাখে না? না, সেটা তো পাবেন, অবশ্যই সেটা পাবেন। ওনাদের এটা মানে আইনগত অধিকার, ওনারা জামিন পাবেন কিনা এটা তো আমাদের বিষয় না, এটা তো বিচারের বিষয়। এখন বিষয়টা হচ্ছে যে রাজনৈতিকভাবে আপনি আসলে আওয়ামী লীগকে কীভাবে ডিল করবেন, এটা তো সরকারের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তো সেখানে যখন আমরা খুব গুরুত্বপূর্ণ দায়িত্বশীল জায়গা থেকে আমরা যখন শুনি যে এই তাদের আসলে কর্মকাণ্ড চালাতে দিতে হবে, অথচ আপনি এর আগে কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা এবং এটা একটা নির্বাহী আদেশ বলে এটা নিষিদ্ধ করা আছে। এখন যখন আসলে এই ধরনের কথা এই মন্ত্রীদের কাছ থেকে তারা শোনে, তারা কিন্তু খুব উজ্জীবিত হয় এবং দেখবেন যে ঝটিকা মিছিলগুলো সংখ্যায় কিন্তু তারা এখন বেড়েছে এবং সময় আগে ধরেন জয় বাংলা বলে তারা কিছুক্ষণ হয়তো ধরেন মোটামুটি 1 কিলোমিটার গেলে এখন সেটা আরেকটু বেশি, আরো 1/2 কিলোমিটার বাড়িয়ে দিয়েছে। সুতরাং এই যে তাদের এক ধরনের আমরা আছি এবং আমরা সংগঠিত হচ্ছি, এই বার্তাটা কিন্তু তারা আসলে এর মধ্যে মানে আপনি মনে করছেন কি সেটা বিএনপি তাদেরকে মানে বিএনপির কাছ থেকে তারা সাহস পাচ্ছে? না মানে হ্যাঁ, অবশ্যই তাদের বিভিন্ন সময় কথাবার্তা, ভাইও বললেন যে কোনো দলকে আমরা আসলে নিষিদ্ধ করতে চাই না, কিন্তু আপনার তো আসলে বুঝতে হবে যে আওয়ামী লীগ আমাদের কোনো দল না, কোনো রাজনৈতিক দল না। আমি বারবার করে কিন্তু এই কথাটা এই জন্যই বলছি, আওয়ামী লীগ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। কারণ যখন দেখেন একটা সরকার যখন আমার দেশের বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট মানুষ মারছে, তখন তো সে আমার দেশের কোনো দায়িত্ব নিতে পারে না এবং সে আমার দেশের রাজনীতি করার যে নৈতিক অধিকার, সেই অধিকার সে হারিয়েছে। এবং দেখেন আওয়ামী লীগ কিন্তু খুব স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে যায় নাই। আওয়ামী লীগ একটা হচ্ছে গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থানের ফলে তার পতন হয়েছে এবং সে খুব সুন্দরভাবে কিন্তু যায় নাই, তার কিন্তু পালায় যাইতে হয়েছে। এবং সেই ভিডিও ফুটেজটা, ওই একটা ভিডিও ফুটেজ ছাড়া আপনি মনে হয় আর কোনো ফুটেজ পাবেন না, কারণ সে পালিয়ে গেছে। তো এই মানে পালানো একটা মানে বিতাড়িত একটা রেজিমকে, বিতাড়িত একটা মানে এই আওয়ামী লীগকে তাকে আবার আসলে কোনোভাবে নর্মালাইজ করার যে খানিকটা মানে প্রচেষ্টা আমরা দেখছি না তা না। কারণ এই যখন দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের একটা জায়গা আসে তখন আমাদের কাছে খুবই সেটা হতাশাজনক লাগে। আর একটা বিষয় আমি একটু বলতে চাই যে আমার মনে হয় বিএনপির মধ্যে এক ধরনের বিরোধী দল কারা হবে এই একটা চিন্তা আছে যে ধরেন শক্ত বিরোধী দল বলতে ধরেন যে বিরোধী দল আসলে পরিবর্তন চায়, যে বিরোধী আওয়ামী লীগের থেকে এখন যারা বিরোধী দল আছে সেটা বিএনপির জন্য সুবিধা না, খুব পছন্দ না, বিরোধীর জন্য সুবিধা না, খুব পছন্দ। মানে আমি যদি রুমিন ফারহানার কোটেশনটা নেই আজকে, যদি উনি উপস্থিত নাই, যে একটি কুসুম কুসুম বিরোধী দল আছে, তারা তিনিই বলছেন এটা। কুসুম কুসুম বিরোধী দল বলতে আসলে আপনি যেটা এটা তো আওয়ামী লীগের চেয়ে যে কোনো সরকারের জন্য আর কি, যে সে আওয়ামী লীগের চেয়ে তো অন্ততপক্ষে এখন যারা আছে তারা তো মানে বিরোধী দলের একটু সফট হিসেবেই বিবেচিত হবে সবার কাছে। না, বিরোধী দল হিসেবে সফট হিসেবে 70টা সিট নিয়ে আছে বলেও কিন্তু দেখেন, কিন্তু মানে আপনি দেখেন বিএনপির কথাবার্তায় বা বিভিন্ন সময় আপনি দেখেন যে তারা আসলে বিরোধী দল কারা হবে এটা নিয়ে তারা একটা খুব গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করার চেষ্টা করছেন যে আওয়ামী লীগই আসলে ভালো ছিল কিনা। আপনি দেখবেন বিএনপির অনেক দায়িত্বশীল লোকজন যারা, তারাও কিন্তু এই ধরনের কথাবার্তা বলছেন যে জাতীয় পার্টির কথাও দেখেন, জাতীয় পার্টি আজকে মিছিল করেছে, তারা মিছিলে এনসিপিকে মানে এক ধরনের এনসিপির বিরুদ্ধে একটা স্লোগান দিয়ে তারা মিছিল করেছে। সুতরাং এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এইটার এই যে নরমালাইজ প্রক্রিয়া, এই প্রক্রিয়া কিন্তু আমার মনে হয় যে এটা বিএনপির একটা মনস্তাত্ত্বিক জায়গা আছে। আমি পরবর্তীতে আপনার কাছে আসবো। আমি ব্যারিস্টার আল মামুন আপনার কাছে যেতে চাই যে খুব সহজ একটি বিষয় আর কি, যে বলা হচ্ছে যে আওয়ামী লীগ গণহত্যা করেছে, আওয়ামী লীগ এদেশ থেকে বিতাড়িত হয়েছে, এই যেই কথাগুলো বলেছেন আর কি, তো সেই জায়গাগুলো থেকে পয়েন্টে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, এদেশে রাজনৈতিক করার অধিকার থেকে যদি বঞ্চিত হয়, জামায়াত কি সেই অধিকারটা পায়? 1971 সালে যেই জায়গা থেকে জামাত এই কাজটি করেছিল, জামাতের রাজনৈতিক স্ট্যান্ড যেটা ছিল, সেই জায়গায় কি বিলং করে জামাত? জি, অসংখ্য ধন্যবাদ। আমাকে যদি অন্য পক্ষের একটি বক্তব্য আছে, যদি জামাত সেই সুযোগ পায় তাহলে আওয়ামী লীগের সুবিধা পেতে মানে সেই সুযোগ পেতে মানে অসুবিধা কোথায়? জি, অসংখ্য ধন্যবাদ চমৎকার প্রয়াসে আমাকে যুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্ট, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং চ্যানেল 1-এ যারা দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, প্রথম কথা হচ্ছে জামাতের এই 71 সালে যে ঘটনা,
এটার কিন্তু আপনার এই 71 সালের পরবর্তীতে কোলাবোরেটর অ্যাক্ট করা হয়েছে, 73 সালে দালাল আইন করা হয়েছে। দালাল আইনে 37,000 মামলা হয়েছে। সেই মামলায় 700 জনের মতো সাজা দেওয়া হয়েছে সে মামলায়। এবং কি পরবর্তীতে যখন আপনার তখন যুদ্ধ অপরাধী বা যারা সহযোগী তাদেরকে বিচার করা হয়েছে। কিন্তু এর পরবর্তীতে আপনি দেখেছেন প্রায় দীর্ঘ 50 বছর পরে হ্যাঁ আবার সরকার হচ্ছে এই আওয়ামী লীগ সরকার, যেটা আমরা বিভিন্ন ভাষ্য থেকে যেটা সর্বশেষ আমাদের যে জুডিশিয়াল এর মাধ্যমে ওনারা এই আমাদের অ্যাপ্লাইড ডিভিশন নিজেই বলেছেন যে বিচারের নামে মাস মিসক্যারেজ অফ জাস্টিস, মানে বিচারের নামে সবচেয়ে বড় অবিচার করা হয়েছে। কেউ একজন তার বাবার নাম মনে রাখতে পারে না, কিন্তু তিনি সাইদি সাহেবের বাবার নাম মার নাম সব বলতে পারেন। কেউ একজন সামনে থেকে 1 হাত পর্যন্ত দেখতে পারে না, তিনি নাকি 15 কিলোমিটার দূর থেকে দেখেছেন। তারপরে যে বিচারটা যে কোর্টের মাধ্যমে বিচার করা হয়েছে, স্কাইপ ক্যালেন্ডারের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। কারণ আপনি সাইদি সাহেবের বিষয়টা দেখেন, আপনি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে একটা বিশাবালী হত্যা মামলা, তার বিশাবালীর যে ওয়াইফ ছিলেন তিনি 1973 সালে নিজে বাদী হয়ে মামলা করেছেন। সে বাদী হয়ে যে এফআইআরটা করেছেন সেই এফআইআর সাইদি সাহেবের নাম ছিল না, অথচ ওনাকে মেন অপরাধী হিসাবে, এবং উনি একটা বই লিখেছেন, সেই বইয়ে সাইদি সাহেবের নাম ছিল না। শুধুমাত্র একটা দেলু রাজাকারকে বানিয়ে এই দেলোয়ার শব্দটা মিল আছে, এই জন্য ওনাকে এটার জন্য ওনাকে প্রথমে ফাঁসির দেওয়া হয়েছে। তার মানে বিচারের নামে যেটা অবিচার হয়েছে। এবং এখন কথা হচ্ছে 1971 সালে বিচার আর ব্যক্তিদের বিচার সব কিছু কিন্তু করা শেষ করেছে ওনারা। এখন এবারে যেটা হয়েছে আপনি দেখেন, 1971 সালে ভিন্ন একটা ক্যাটাগরিজ মানুষ, ভিন্ন একটা ভাষার মানুষ, ভিন্ন একটা অঞ্চলের মানুষ আমাদের এই ভিন্ন একটা ভাষাভাষী মানুষের উপর আক্রমণ করেছে। কিন্তু আমরা এই 2024 সালে কি দেখেছি, নিজের দেশের গভর্নমেন্ট নিজের ভাষার মানুষ একসাথে কথা বলে, একই ভাষায় কথা বলে, একই ভাষায় থাকে, একরকম করে, তাদের উপরে যে গণহত্যাটা চালিয়েছে। আপনি দেখেন এই গণহত্যার আওয়ামী লীগের যে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের আপনি এখনো পর্যন্ত আওয়ামী লীগের কারো মুখে কোনো ধরনের অনুশোচনা পেয়েছেন? সিঙ্গেল একটা অনুশোচনা পেয়েছেন আপনি? বরং বলা হয়েছে যে শেখ হাসিনা মাথা উঁচু করে আসবেন। তার মানে মাথা উঁচু করে আসবেন মানে কি? উনি মাথা নিচু করে গিয়েছেন। আপনি বাংলাদেশের রাজনীতিতে কোন জায়গায় কি কেউ অনুশোচনা করে? বিগত দিনে কোন রাজনৈতিক দল তার ভুল করে স্বীকার করতে দেখেছেন? আমি সেটা আসি। আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে কোনো নেতৃবৃন্দ আপনি পাবেন না। এরশাদ জেল খেটেছেন 9 বছর। বেগম জিয়া কিন্তু নিজে জেল খেটেছেন, পারলে কিন্তু দেশের বাইরে চলে যেতে পারতেন, উনি যান নেই। বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা। এর আগে যদি বাংলার ইতিহাসে দেখেন হয়তো গরু গোবিন্দকে পাবেন পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন। তো সুতরাং যিনি পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন, যিনি মাথা নিচু করে পালিয়ে গিয়েছেন, উনি আবার এসে আবার বাংলাদেশকে আবার দখল করবেন, এগুলো আসলে দেখেন সবচেয়ে বড় আপনি প্রথমে মোশাররফ ভাইকে যেটি বলেছিলেন, দেখেন বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। এটার জন্য এই সরকারি দল এবং এই বর্তমান যারা আছে সরকারি দল সকলে দায়ী এটার জন্য। আওয়ামী লীগ যখন প্রাসঙ্গিক হচ্ছে এটার জন্য আমরা কেউই দায় এড়াইতে পারবো না। নির্বাচনের সময় আমরা শেখ হাসিনার মুখ থেকে শুনেছি, শেখ হাসিনার ভাষ্য রেকর্ড তিনি বলেছেন যে বিএনপির নেতৃবৃন্দ আমাদের নেতৃবৃন্দের পা ধরেছে ভোটের জন্য। এখন জামাত করেনি, জামাত বা অন্য দলগুলো করেনি। কোর্ট এন্ড আনকোট করে ভাষ্যটা বললাম আমি সেটাই বলছি, কে করেছে না করেছে। আমি শেখ হাসিনা কোর্ট এন্ড আনকোট করে যেটি উনি বলেছেন, উনি তো বলেন না যে জামাতের নেতৃবৃন্দ আমার পা ধরেছে, যদিও অনেক জায়গায় হয়েছে, কিন্তু উনি যে ভাষ্যটা বলেছেন যে এবং কি আমরা সরকার যখন ক্ষমতা আসে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এমপি যারা নির্বাচিত হয়েছে, অনেক এমপি উইথ ডিউ রেসপেক্ট মোশাররফ ভাইয়ের মতো ব্যক্তি না, অনেক এমপি দেখেছি তারা অফিস ওপেন করে দিয়েছেন, খুলে দিয়েছেন। আপনাকে আমি একটা শুধু তথ্য দিতে পারি। আমি আমার একেবারেই শুরুতে বলেছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছে বাংলাদেশের, এটি তো অস্বীকার করার কোনো সুযোগ নেই, তারা সেই ভোটারদের কাছে টানার চেষ্টা করেছে। আলফাডাঙ্গা, ফরিদপুর, সেখানে জামাতের প্রার্থী জিতেছে। কিভাবে জিতেছে? সেখানে যারা ভোট দিয়েছে, মানে ফরিদপুরের মতো ওই জায়গায় ওই সিট আওয়ামী লীগের, মানে আওয়ামী লীগ যদি নির্বাচন করে বলা হয় আর কি, ওখানে একটা কলা গাছ দাঁড়ায় যদি আওয়ামী লীগ নির্বাচন করতে, সেখানে জামাত জয়যুক্ত হয়েছে। সেই ভোটগুলো তো নিশ্চয়ই আওয়ামী লীগের ভোটার ছিল না, আওয়ামী লীগের ভোটার। মানে তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে দুই পক্ষই রাজনীতিতে যারা আছেন তারা দুই পক্ষই তাদেরকে টানার চেষ্টা করছে। এখন বর্তমানে ক্ষমতা যারা প্রাসঙ্গিক করার জন্য দায়ভার তাদেরকে নিতে হবে। আপনি দেখেন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে এনসিপি জামাত সবাই আন্দোলনে নেমেছে, কিন্তু বিএনপি তখন নিশ্চুপ ছিলেন। আমাদের বর্তমান যিনি আইনমন্ত্রী তিনি বলেছেন যে আমি তখন রাষ্ট্রের একজন আইন কর্মকর্তা, প্রধান আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল, আমাকে রিট নিয়ে আসে জামাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আমি বলেছি না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এটা ওনার ভাষ্য, কোর্টের আনকোট করে আমি বলছি। তার মানে এই যে আমরা যে প্রাসঙ্গিক করে তুলছি, এখন দেখেন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগ যেখানে নেমেছে সবচেয়ে বেশি 99% বাধা প্রদান করেছে ছাত্রদল যুব দলের ভাইরা।
আমরা তাদেরকে স্যালুট জানাই। কিন্তু আপনি এই সরকার ক্ষমতা আসার পরে আপনি দেখেছেন যেখানে নামছে, আপনি দেখেছেন ছাত্রদল যুবদল ভাইদের সে আগের যেই চিন্তা, আগের যে মানসিকতা, সেই মানসিকতা এখন আছে। গতকাল নোয়াখালীতে তো ছাত্রদলের সাথে মারামারি হয়েছে, বিএনপির সাথে মারামারি হয়েছে। এক্সেপশন ক্যানট বি এক্সাম্পল, ইটস এ ভেরি এক্সেপশনাল। আপনি কিন্তু বর্তমানে আপনি যেটি দেখবেন, আপনি দেখেন আমরা মনে করি যে সরকার যে ক্ষমতা আসছে, তৃণমূল পর্যায়ে সবচেয়ে বেশি কাঠামো হচ্ছে ছাত্রদল যুবদলের আছে, তারা চাইলেই কিন্তু ঠেকাইতে পারে। কিন্তু আপনি দেখেন আওয়ামী লীগ যখন মিছিল করে, এই যে জয় বাংলা মিছিল করে, তারা বলে এই ৭১-এর জামাতের শেষ করে দিব, এনসিপিকে শেষ করে দিব, বিএনপির কথা কিন্তু বলে না। তার মানে আপনি এটা তারা কি বোঝায়? আপনি যে একটা নির্বাচনের আপনি আগে বলতে চান বিএনপির সাথে আতাত হয়েছে? না, আতাত আমি সরাসরি বলবো না, আমি আতাত বলবো না, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে ওই যে ঘুরিয়ে খাওয়ার মতো বিষয়টা হচ্ছে এখন প্রাসঙ্গিক আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্য দায়ভার সরকারকে নিতে হবে। হয়তো পুলিশের দুর্বলতা, নতুবা পুলিশকে আমি চালাতে পারছি না, নতুবা পুলিশকে আমার নির্দেশনা দেওয়া আছে না হালকা দাও না, ওদেরকে একটু ছেড়ে দাও না, করুক না একটু, কি হয় ওরা যদি করে। এখন দেখেন আমরা যে বিভক্ত হয়ে গিয়েছি, সরকারের সবচেয়ে বড় দায় হচ্ছে সরকার এই জুলাই শক্তিকে বিভক্ত করেছে। কখন করেছে? প্রথম দিনেই। প্রথম দিনে যে নির্বাচন কমিশন থেকে চিঠি এসেছে দুইটা শপথ নেওয়ার জন্য, ওনারা একটা শপথ নিয়েছে, আরেকটা শপথ নেন নাই। ওনারা শপথটা নিতে পারতেন, নিয়ে গিয়ে শপথটা নিয়ে ওনারা ওনাদের মতো করে সব সংশোধন করার দরকার ছিল না, সব সংস্কার করার দরকার ছিল না, কিছু সংস্কার করতো। কিন্তু প্রথম দিনে শপথ না নিয়ে, যে সংবিধানে যেহেতু শপথ নয় আমরা শপথ নিব না, এই যে ভাষ্য বলে প্রথম দিনের জুলাই, আপনি দেখেন বিরোধী দল রাজপথে নামছে কেন? একমাত্র জুলাইয়ের যেই জুলাই সনের বাস্তবায়ন নিয়ে তো নামছে। যদিও বিএনপির পক্ষ থেকে, আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অক্ষরে পালন করবো, আই হ্যাভ লস্ট মাই ওপিনিয়ন যে অক্ষরে বাস্তবায়ন, তোমার যে ডেফিনিশন অক্ষরে বাস্তবায়ন, অক্ষরে বাস্তবায়নটা কি? সেই ডেফিনিশন অথবা তার কাছে তার মতো করে আমরা ওয়েট করছি, সবকিছু আমরা ওয়েট করছি যে অক্ষরে বাস্তবায়নটা কি আমরা শোনার জন্য। কিন্তু এই যে বিভক্তিটা তৈরি করেছে সরকারের প্রথমে। আচ্ছা ঠিক আছে, বিভক্তিটা তৈরি আমরা সেই বিভক্তি সরকার করেছে নাকি বিরোধী দল করেছে নাকি অন্য কেউ করেছে নাকি প্রাসঙ্গিকতায় সময়ের প্রয়োজনে চলে এসেছে, সেই বিষয়ে আমরা মোশাররফ হোসেনের কাছ থেকে আমরা জানবো। নিশ্চয়ই একটা ছোট্ট বিরতি। আবারও স্বাগত জানাচ্ছি কঠিন কথা সহজে অনুষ্ঠানে। যে আলোচনা আমরা করছিলাম যে রাজনীতিতে কি আওয়ামী লীগ ফিরছে নাকি ফেরার চেষ্টা করছে নাকি কেউ তাদেরকে ফিরিয়ে আনছে। এবিএম মোশাররফ হোসেন, অনেক কথাই শুনলাম, অনেক অভিযোগ, আপনারা জুলাইকে বিভক্ত করেছেন, আপনারা কি আওয়ামী লীগের সাথে আতাত করছেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার, অথবা এনসিপির পক্ষ থেকে যেটি বলা হলো, মনিরা শারমিন বললেন যে আপনারা বিরোধী দল হিসেবে বোধহয় আওয়ামী লীগকে বেশি পছন্দ করছেন। আমি আপনার প্রশ্নগুলো শুনলাম, আমি একটু অ্যাডভোকেট আইনজীবী যিনি রাসেল মামুন, তাকে আমি জিজ্ঞাসা করতে চাই। উনি বিএনপিকে দোষারোপ করেছে। এই গভর্নমেন্টটা কি গভর্নমেন্ট ছিল? ইউনূস গভর্নমেন্টটা কি? এটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট না এটা গণ অভ্যুত্থানের গভর্নমেন্ট না এটা কোনো বিশেষ বিপ্লবী সরকার? এই জিনিসটা উনি যদি একটু অনুধাবন করে অথবা উনি যদি এটা বুঝতে চেষ্টা করে, তাইলে আমার মনে হয় ওনার প্রশ্নের জবাবটা উনি পেয়ে যাবেন। কারণ যে দেশে আমরা দেখছি যখন কোনো গণ অভ্যুত্থান হয় সেখানে কি হয়, সংবিধান স্থগিত হয়ে যায় অথবা সংবিধানকে বাতিল করে দেয়, সেখানে যে বিপ্লবী সরকার গঠিত হয় এবং বিপ্লবী সরকার তার যে এজেন্ডাগুলি সেগুলি বাস্তবায়ন করে। কিন্তু আমরা কি দেখলাম যে 5ই আগস্ট একটি অভ্যুত্থান সংগঠিত হলো, কনস্টিটিউশন মেনে সেখানে একটি সরকার শপথ নিলেন। কনস্টিটিউশন মেনে মানে আপনি বলছেন যে সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী? আমার কনস্টিটিউশনের পারমিশন আছে তো, এখানে আউট অফ কনস্টিটিউশনে যায় নাই। আমাদের কনস্টিটিউশনে কি আছে যে আপনার পঞ্চদশ সংশোধনের মাধ্যমে শেখ হাসিনা একটা দলীয় গঠনতন্ত্রের মতো সংবিধানকে পরিণত করেছে। আমাদের কনস্টিটিউশনে ছিল যে আপনি যদি সেটি ধরেন, সেটি তো সরকারের প্রশ্ন আর কি। না আমি ওখানেই সংকটটা ওই জায়গায়, ওই যে ওনারা তো এই জায়গায় একটা তালগোল পাকিয়ে ফেলে বিএনপিকে একটা দোষারোপের কাঠগড়া নিয়ে দাঁড় করায়। আপনার কি ছিল যে এখানে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। আমাদের নিয়ম কি, পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি সিস্টেমটা কি? প্রধানমন্ত্রী চলে যাবে, সংসদ বসবে, আরেকজনকে প্রধানমন্ত্রী নির্বাচন করবে। অথবা যদি মনে করেন রাষ্ট্রপতি প্রধান সংসদ ভেঙে দেয়, তাহলে 3 মাসের মধ্যে নির্বাচন হয়ে
একটা সরকার গঠিত হবে, কিন্তু এখানে তো সেই সুযোগ নাই। কারণ পঞ্চদশ সংসদের মাধ্যমে শেখ হাসিনা বলেছে কি, পরবর্তী নির্বাচন না হয়, অর্থাৎ পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত এই সরকার অব্যাহত থাকবে, অর্থাৎ আজীবন কিয়ামত পর্যন্ত শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী রাখার জন্য যা কিছু দরকার সেগুলো উনি করেছে। তাইলে হলো কি, যখন শেখ হাসিনা পালিয়ে গেছে, ওনারা একটা ভুল ব্যাখ্যা দেয় জনগণের কাছে, কাজে ইলেকশন তো হওয়ার কথা ছিল 2029-এ, তাহলে এখন 2026-এ কেন হলো? আমি রাসেল সাহেবের মতো আমার যে প্রশ্ন, আমি আপনার প্রশ্নেই যাচ্ছি। রাসেল সাহেবের মতো লোকের কাছে আমি জিজ্ঞাসা করি, আমার প্রাইম মিনিস্টার পালিয়ে গেছে, মহামান্য রাষ্ট্রপতি আমার সংসদ ভেঙে দিয়েছে, হোয়াট ইজ দ্য নেক্সট? কি হবে? কি হবে এখানে? সংবিধান তো ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, তাহলে আমার এই ভ্যাকুয়াম পূরণ করার জন্য আমার সংবিধানে 106 তো আছে। যদি আপনি কোনোটা আইন দ্বারা মেকাম না হয়, তাহলে মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের, কারণ সুপ্রিম কোর্ট হলো আমাদের গার্ডিয়ান কনস্টিটিউশনের, সে বলেছে এই প্রক্রিয়া আপনি একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট গঠন করতে পারেন, তাহলে অ্যাবসলিউটলি এটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। তো একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট যেখানে বহাল আছে, এবং এখানে এনসিবির একজন প্রতিনিধি আছে, তাদেরও 3 জন, তখন এনসিবি ছিল না, তখন ছিল আমি গভর্নমেন্ট ফর্মের দিকে যাচ্ছি না, ওখানে আলোচনাটা অন্যদিকে চলে যাবে। না, আপনার আলোচনা বিষয়ে এই যে বিএনপিকে এখন দোষারোপ করছে, বিএনপি তো আমরা শেখ হাসিনার আমলে, আপনার নিশ্চয় মনে আছে, আমাদেরকে বলছিল আসেন আপনাদের নির্বাচনে আমরা আপনাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী দেবো, ফার্স্ট টাইম মন্ত্রী দেবো, এই দেবো, অনেক কিছু বলেছেন। আমরা যাই নাই কেন? আমরা কনস্টিটিউশনকে আপল করে রাখতে চাই। এই কনস্টিটিউশন আপল রাখতে গিয়ে কিন্তু আমরা 15 বছর নির্যাতন সহ্য করি। আমি আলোচনা আমি আসি ভাই, আপনার জায়গায় আমি যাচ্ছি, কিন্তু এখন ওনারা বলে যে বিএনপি এর কারণে এটা হয় নাই। তা বিএনপি তো সংবিধান রক্ষার জন্য আমরা আন্দোলন করেছি, 3000 লোক সংবিধানের বাইরে আমরা কেন যাব? না, সেটা তো ঠিক আছে, কিন্তু আমি যে প্রশ্নটা তারা করছে যে আপনারা কি আওয়ামী লীগকে ফিরানোর জন্য আঘাত করছেন? আমরা বরং আমরা যে কথাটি বলছি, আপনারা সফট কথা বলছেন, তারা রাজনীতি, আমরা প্রশ্নগুলো বুঝতে পারছি, আপনি আমারটা শুনলে সব হয়ে যাবে। আমি যা বলছি, এই যে নির্বাহী আদেশে জামাতকে নিষিদ্ধ করেছে না, হ্যাঁ, আবার রাতারাতি জামাত দাঁড়িয়ে গেছে না। বিএনপির বক্তব্য বলে আওয়ামী লীগ অলহপত করেছে, আমার 2000 লোককে হত্যা করেছে, আমার বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, সংবিধানকে আপনি লঙ্ঘন করে তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল। আইনের প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বিচার নিশ্চিত। আচ্ছা, এখন আমি আরেকটা প্রশ্নে আসি। এই যে আপনি একটা তথ্য বললেন 2000, আমরা কেউ বলি 2000 লোক মারা গেছেন এই জুব্বা আন্দোলনে। আমরা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির একটা রেফারেন্সে দেখি 1400, কিন্তু আমাদের দেশের সরকার, তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু, তারা 873-72 এরকম একটি জায়গায়, মানে সেটা 900 ক্রস করেনি। আমি এক্সাক্ট ফিগারটা 873-72 এই জায়গা আছে। শেষ মুহূর্তে গিয়ে 30 জনের মতো বেড়েছে। সেটা পর্যন্ত আজ পর্যন্ত আমরা লক করতে পারলাম না। মানে এই যে সংখ্যাতাত্ত্বিক খেলাটা, এবং তারপরে এই রেফারেন্সগুলো ব্যবহার করে দিয়ে আমরা এক জায়গা থেকে, মানে এই জায়গা থেকে তাদেরকে কথা বলার সুযোগ তৈরি করে দেই কিনা, যে ভবিষ্যতের রাজনীতির যে রেটরিক তৈরি হয়, যে ন্যারেশন তৈরি হয়, সেই জায়গা থেকে যে এই জায়গা নিয়েও অতিরিক্ত কথা বলা হচ্ছে না। এখানে আমি মনে করি এবং এটাকে আজ পর্যন্ত আমরা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের একটা চরম ব্যর্থতা ছিল। কারণ যেই শক্তির উপর ভর করে তারা দীর্ঘ 18 মাস রাষ্ট্র ক্ষমতা ভোগ করেছে, আমি মনে করি সেই তারা কেন এই জায়গাটা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারেন, এটা তাদের ব্যর্থতা। বরং আমি মনে করি তাদের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল যে দীর্ঘদিন তারা ক্ষমতায় থাকবে। হয়তো ভেবেছিল আমরা যদি 5 বছর ক্ষমতায় থাকতে পারি, ধীরে ধীরে এই একটা জায়গায় নিয়ে যাব, কিন্তু সেইটা তারা ব্যর্থ হয়েছে। যার কারণে আজকে এই প্রশ্নগুলো আমরা আলোচনা করতে হচ্ছে। এটা আমাদের জন্য সত্যি দুর্ভাগ্য। কারণ যারা মারা গেছে, আজকে সেই ফ্যামিলিগুলির দিকে আপনি তাকান, সেই মা বাপগুলোর দিকে তাকান, সেই একজন স্ত্রীর দিকে তাকান, তার স্বামীকে হারিয়েছে। অর্থাৎ এইটা আমি মনে করি গত ইন্টিরিয়াম গভর্নমেন্টের একটা বিরাট দুর্বলতা রয়ে গেছে। সুতরাং সেটা বিএনপি সেটাকে ঠিক করার জন্য আমরা তো 3 মাস, আমরা তো এখন আমাদের উপর যেই প্রেশারটা আপনি মানে আমরা মোকাবেলা করছি, যেমন আমি ইন্টিরিয়াম গভর্নমেন্ট 133টা অর্ডিন্যান্স, যেটা রাসেল সাহেব বলেছে, একটা সত্যের অপলাপ একটা কথা বলেছেন, যে বলেছে 133টা অর্ডিন্যান্স, আমরা 133টার মধ্যে 98টা অর্ডিন্যান্স আমরা আইনে পরিণত করেছি। এবং বিশ্বের ইতিহাসের রেকর্ড যে এত অল্প সময়ের মধ্যে এতগুলি অধ্যাদেশকে আইনত পরিণত করে, তার মধ্যে এমন অনেক অধ্যাদেশ আছে যেগুলো একেবারে জনগণের চাহিদা ছিল। সুপ্রিম কোর্টের সচিবালয় হবে, তারপরে গুম কমিশন, মানবাধিকার কমিশন, সব আমি যদি সময় আমি বলতে পারি, আমরা দেখেছিলাম যে এই অধ্যাদেশগুলি ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় আপনার সংসদ সচিবালয়, সুপ্রিম কোর্ট সচিবালয় বলেন, গুম কমিশন বলেন, আপনার ওই মানবাধিকার, এগুলির মধ্যে কিছু দুর্বলতা ছিল।
আমরা বলেছি এই দুর্বলতাগুলো আমরা চিহ্নিত করেছি এবং ইতিমধ্যে আপনি দেখবেন হয়তো এই অধিবেশনে আমরা চেষ্টা করব আইনগুলি নিয়ে আসার জন্য অধিকতর গ্রহণযোগ্য করে এই আইনগুলি আমরা পাস করব। আমরা বলেছি যে কথা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে অক্ষরে অক্ষরে দেখবেন বিএনপি যা বলে তা করে। আচ্ছা, সেই ডিবেটে আমরা যাব, কারণ ওই জুলাই সনদ নিয়ে এটি একটি বড় বিতর্ক করা যাবে। মনিরা শারমিন, আপনারা কি মনে করেন, আমি যেই প্রশ্নটি এর আগেও করেছিলাম যে নতুন প্রজন্ম, নতুন যুবশক্তি তারা মনে করেন কিনা যে, আমি আপনাদের একটা রেফারেন্স দেই, যদি পশ্চিমবঙ্গের নির্বাচনের দিকে দেখেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে 28 বছর ক্ষমতায় ছিল সিপিএম এবং তারপরে তারা যখন ক্ষমতাচ্যুত হয় তারা এখন বর্তমানভাবে রাজনৈতিকভাবে তাদের অপশাসন, দুঃশাসন বা জনগণের কাছে তারা ওইভাবে জনপ্রিয়তা হতে পারেনি বলেই তাদের দুঃশাসন বা অপশাসনের কারণে তারা আজকে একটি সিটও পায় না পশ্চিমবঙ্গে। এই যে রাজনৈতিকভাবে একটি দলকে মোকাবেলা করে একেবারে কাদের কিনারে নিয়ে আসলো অন্য দলগুলোতে, সেটি না করে আমরা আওয়ামী লীগ আমাদের সময় দেখেছি জামায়াতকে একেবারে কোণঠাসা করতে করতে অথবা বিএনপিকে কোণঠাসা করতে করতে আওয়ামী লীগ একসময় ভেবেছিল যে একেবারে মানে তারাই এই রাষ্ট্র ক্ষমতা আজীবন ক্ষমতায় থাকবে, শেখ হাসিনা তো আমৃত্যু থাকবেন, সেই ধরনের একটি বডি ল্যাঙ্গুয়েজ তার ছিল। তো শেষ পর্যন্ত আবার আমরা ওই ভূচক্রে পড়ব কিনা যে আবার একবার ভিকটিম রোল প্লে করে আওয়ামী লীগ একসময় ফেরত আসবে এই দেশের রাজনীতি করতে, কারণ রাজনৈতিকভাবে মোকাবেলা না করে মানে আপনার জনগণের কাছে পলিসি না দিয়ে, জনগণের জন্য ভালো কাজ না করে এটি এক ধরনের মানে ধাপে ধাপে সবাই চেপে ধরে বন্ধ করে দেওয়ার জন্য তখন বাংলাদেশ যে কোনো মানুষ সেই সময় তাদেরকে ভিকটিম হিসেবে দেখা শুরু করে কিছুদিন পরে। দেখেন, আওয়ামী লীগকে ভিকটিম হিসেবে বাংলাদেশের মানুষ তারা তো সেটাই করবে, তারা তো সেটাই করবে। আপনাকে এর আগেও বলছিলাম যে এর আগে বলছিলেন যে 30% মানুষ এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ সমর্থন করে, এটি বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে বলে, সেটি কমে ধরেন 20% আসছে, 15% আসে, তাদেরকে আপনি বাদ দিয়ে দেবেন? আওয়ামী লীগ ভাবতো জামায়াত বাংলাদেশে কোনো অস্তিত্ব নাই, জামায়াতের তো অস্তিত্ব আছে। এখানে আমার একটা কথা আছে, বলেন তো আপনারা যখন এই আলাপগুলো করেন, আপনারা জামাত আর আওয়ামী লীগকে এক কাতারে যখন ফেলেন তখন আমার খুব মানে অবাক লাগে। জামাত কি বাংলাদেশের মানুষ, মানে বাংলাদেশে এই যে 1400 মানুষ এভাবে করে যে মারা হয়েছে, আওয়ামী লীগ যে আমাদের চোখের সামনে মারলো, আপনি জামাতের 71 সালের তাদের হিস্ট্রি, সেখানে তাদের অস্পষ্ট অবস্থান আছে। তাদের অস্পষ্ট অবস্থান আছে। জামায়াতের কথা বলছি, জামাতের কি অস্পষ্ট অবদান? মানে ধরে জামাত কি এদেশের স্বাধীনতার সময় বিরোধী শক্তি হিসেবে ছিল না? এটাই আমি বলছি যে সেই সময় 71 সালে তাদের অবস্থান অস্পষ্ট আছে, তারা আসলে মুক্তিযুদ্ধের পক্ষে নাকি বিপক্ষে এটা নিয়ে কিন্তু বিতর্ক আছে। তারা তাদের জায়গা থেকে তাদের অবস্থান স্পষ্ট করেনি, এটা তাদের জায়গা থেকে স্পষ্ট করা উচিত। না, ওই সময় তো তারা তাদের জায়গা স্পষ্ট করেছে না, আমি বলছি মুক্তিযুদ্ধের সময় তো তারা তাদের অবস্থানটা স্পষ্ট করেছে। পুরাটা একটু শোনেন। সেটা হচ্ছে যে জামাতের ওই সময়কার অবস্থান নিয়ে তো এই যে আওয়ামী লীগ একটা বিচারিক একটা মানে যে দৃষ্টান্ত স্থাপন করেছে সেটা হচ্ছে প্রশ্নবোধক, সেটা আমরা চাই না। মানে আওয়ামী লীগের ক্ষেত্রে বিচারের মাধ্যমে আওয়ামী লীগের একটা সুরাহা হোক, আওয়ামী লীগের যেই অপরাধ অপকর্ম সেগুলোর একটা সুরাহা হবে, সেটা আমরা আশা করি এবং আমরা চাই যে হাসিনা আসলে দেশে আসুক এবং দেশে এসে তাকে আসলে সে বিচারটাকে ফেস করুক। কিন্তু দেখেন, আমাদের এই 24 তো খুব বেশি দিন আগের কথা না, আমাদের দেশের 1400 মানুষ তারা মেরে ফেললো এবং এখন যখন বলেন যে সে এবং দেখেন আমাদের দেশে কেন বলছি আওয়ামী লীগ সার্বভৌমত্বের জন্য হুমকি, কারণ আমাদের দেশ তো আরেকটা দেশের কাছে বর্গা দেওয়া, ভারতের কাছে বর্গা দেওয়া। এখন ভারতের কথায় তো আমার দেশ চলবে না, সুতরাং আমার দেশে কি হবে না হবে এটা আমরা ঠিক করব। বাংলাদেশে এখন একটা নির্বাচিত সরকার আসছে, সুতরাং এটা এখন তাদের দায়িত্ব। কিন্তু এই যে যখন আপনারা এই কম্প্যারিজনটা এরকম করে করেন যে আওয়ামী লীগ হচ্ছে যেভাবে করে জামাতকে নির্বাহী আদেশ বলে তাদের নিষিদ্ধ করে রেখেছে এবং সেভাবে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখলে তারা আবার মাথা চারা দিয়ে উঠবে কিনা, এটা একটা খুব ভুল কম্প্যারিজন। কারণ কি বলেন যে আওয়ামী লীগকে অবশ্যই আওয়ামী লীগের ধরেন আপনি যদি নির্বাচনের আগে এই যে অনেকেই বলে নির্বাচনে কেন আওয়ামী লীগকে আসতে দেওয়া হলো না, গণতন্ত্র হত্যা করা হলো, নির্বাচনে তাদের একটা গ্রহণযোগ্য নির্বাচন হতো। কিন্তু দেখেন যে এই নির্বাচনের আগে, এটা বিএনপিও খুব ভালো করে জানে, নির্বাচনের আগে যদি আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ দেওয়া হতো তাহলে নির্বাচনটা কোনোভাবেই যেভাবে রক্তপাতহীন একটা নির্বাচন হয়েছে এটা হতো না। সুতরাং যেই দলটি আমার দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, আমার দেশের মানুষের জন্য হুমকি, নিরাপত্তার জন্য হুমকি, সেই দলকে আপনারা সহজভাবে একটা দল হিসেবে কেমন করে ট্রিট করেন। এবং তখন যখন আপনারা বলেন যে তারা
আসলে মানে তাদের আসলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা কোনোভাবে দরকার। মনে হয় না যে এই কথাগুলো, মানে আমি যদি আজ থেকে 10 বছর আগে নিয়ে যাই, 2014 নির্বাচনের আগে, 2018 সালে নির্বাচনের আগে আওয়ামী লীগের পক্ষে যারা এসে আমাদের টকশোতে কথা বলতেন, তারা একইভাবে কথা বলতেন, বিএনপি এই দেশের জন্য হুমকি, জামাতকে এই দেশে নির্বাচন করতে দেয়া যাবে না, তারা এদেশের বিরোধী দল। আমরা যেই দেখেন, আপনি কিন্তু ওই সময়ের আপনি কথাগুলো নিয়ে আসেন। 18 আর 24-এর মতো নির্বাচন করছে বাংলাদেশে? বিএনপি কি এরকম নির্বাচন করছে কখনো? বিএনপি তো করে নাই, আমি তো সে কথাই তো বলছি, কিন্তু তারা কিন্তু এই একই কথাগুলোই বলতো, রেফারেন্স হিসেবে নিয়ে আসতো। আওয়ামী লীগ যে এবং ওই সুযোগ করে এখন এসে বলেন যে আওয়ামী লীগ এই ভাষায় কথা বলতো, আর এখন যদি এখন আমরা আমাদের এই কথাবার্তা যদি আপনি কম্পেয়ার করেন তাহলে তো হবে না, কারণ আওয়ামী লীগ অনির্বাচিতভাবে তিনটা নির্বাচনে তারা করার সুযোগ করেছে এবং অনির্বাচিত সরকার হিসেবে সে ক্ষমতায় ছিল, তার তো কোনো দল দরকার হয় না। আমি বলছি যে এই যুক্তিগুলোই তারা দিত তখন। জামাতের ক্ষেত্রেও একই যুক্তি দিত যে এই শক্তিকে, জামাতকে এই দেশে রাজনীতি করার সুযোগই দেওয়া যাবে না, কারণ তারা এই দেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে তারা দাঁড়িয়ে, স্বাধীনতার বিপক্ষে তারা শক্তি ছিল, এই কথাই তো বলতো। স্বাধীনতার পক্ষ বিপক্ষ করে আসলে বিভক্তি বাড়িয়ে আমার মনে হয় যে এই প্রশ্নটা আমরা অনেকবার ডিল করেছি। স্বাধীনতার পক্ষের শক্তি তো শুধুমাত্র আওয়ামী লীগই না, তাই না? এখন আপনি দেখেন বিএনপিতে কি মুক্তিযোদ্ধা নাই, জামাতে কি মুক্তিযোদ্ধা নাই? এখন আপনি কিভাবে আসলে ডিফাইন করবেন স্বাধীনতার পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি? এটা বিভক্তি বাড়াবে এক কথায়। বরং আমি মনে করি যে জামাতের এক ধরনের আইডিওলজিক্যাল জায়গা আছে, তারা সেই রাজনীতি করে, কিন্তু এই মুক্তিযুদ্ধের যে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের যে বিতর্কিত অবস্থান সেই সময় ছিল এবং পরবর্তীতে তাদের যে দায় সেটা তাদের সুস্পষ্টভাবে স্বীকার করা উচিত এবং সেটা আমার মনে হয় যে জনগণের কাছে পরিষ্কার করা উচিত। কিন্তু এই যে বারবার করে দেখেন আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার অনেক বড় একটা দায় আছে মিডিয়ার, এই আপনাদেরই। কারণ দেখেন আজকে আমাদের প্রচুর টপিক ছিল কথা বলার, সরকারের 100 দিনের মূল্যায়ন আমরা নিয়ে আলোচনা করতে পারতাম। এই যে দেখেন বিএনপির হচ্ছে যারা হলো এমপিরা, কি বলে সংরক্ষিত নারী আসনে যে এমপিরা, তারা এখন বিরোধী দলের উপরে এখন ছড়ি ঘুরাবে, তাদের উন্নয়ন প্রকল্প নিয়ে তদারকি করবে, এরকম নানান ধরনের আজকে ইস্যু কিন্তু ছিল। কিন্তু আপনারা কি করছেন? আওয়ামী লীগ নিয়ে আলোচনা একটা দল সারা দেশে বিভিন্ন জায়গায় তারা এখন তাদের রাজনৈতিক নিষিদ্ধ ঘোষিত তারা কর্মকাণ্ড করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়। এবং আপনিই বললেন এর আগে যে তারা কোনো তাদের মিছিল বড় হচ্ছে বা তারা বেশি সময় ধরে পাচ্ছে, এবং সেই জায়গাটিতে মানে রাজনৈতিক আলোচনা করার কোনো সুযোগ নাই, কথা বলতে হবে না, কথা বলতে হবে। কিন্তু দেখেন যখন এটা মেইন স্ট্রিমে আপনি নিয়ে আসবেন, দেখেন এই যে যেটা আমি সরকারের যেটা একটা লুপহোল দেখছি, আপনি বলেন যে এই যে আপনি বললেন যে ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা, ভাই বললেন যে জুলাই শহীদের সংখ্যা নিয়েও কিন্তু তারা এখন প্রশ্ন তোলে যে শহীদ আসলে কতজন হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে 800 জন দেখালো, আর রিপোর্টে বলছে সংখ্যা নিয়ে তারা প্রশ্ন তোলে নেই। সংখ্যাটা নিয়ে তো আমি বললাম যে আমরা কেন গেজেটটা এখন পর্যন্ত এই 1400 লোকের আমরা গেজেটটা তৈরি করতে পারছি না কেন? দেখেন এই সংখ্যাতাত্ত্বিক রাজনীতি তো দুদিন পরে আওয়ামী লীগ করবে। এই সংখ্যা আপনি মনে করেন কিনা এই সংখ্যাতাত্ত্বিক রাজনীতি দুদিন পরে আওয়ামী লীগ করবে না? আওয়ামী লীগ তো এখনই করছে, আওয়ামী লীগ করছে, ধরেন করছে, এখন নাই। এই যে সিনিয়র সাংবাদিক হিসেবে আপনারা যাদের টকশোতে ডাকেন, তারপরে হচ্ছে যারা মানে এই যে মানে সিনিয়র সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তারা এখন আসেন, তো তারা তো এই প্রশ্নগুলো অলরেডি তুলছে। কিন্তু দেখেন আপনি বলেন যে এখন তো সরকার একটা নির্বাচিত সরকার ক্ষমতায়, এর আগে আমরা দেখছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা বলতে শুনেছি যে এটা তো আসলে অনির্বাচিত সরকার, অনেক কিছু তারা করতে পারে না। তাহলে আপনি বলেন তো যে এই যে কালের কণ্ঠ বলে যে একটা পত্রিকা আছে, সেটা সেইমলেসলি যে আওয়ামী লীগের পক্ষে মত উৎপাদন করছে এবং মিডিয়াগুলোতে যে আওয়ামী লীগের যে সফট আওয়ামী লীগার বলে আমরা যাদের জানি, যারা বিভিন্ন সময় এক এক সময় সিনিয়র সাংবাদিক হয়ে আমাদের মধ্যে তাদের বক্তব্য উপস্থাপন করে, হাম নিয়ে তাদের খুব চিন্তা, এবং হচ্ছে দেখা যায় যে সবসময় ইউনূস সরকার খারাপ, এনসিপির নেতারা খারাপ, আর সবাই মোটামুটি মানে তার শুধু হাসিনা ভালো আর কি। এই যে মত হাসিনা ভালো এটা বলছে না, তাদের কথাবার্তায় আপনি শুনে দেখবেন, তাদের কথাবার্তার মানে শানে নজরুল এইটাই। এখন এই ধরনের যে মত উৎপাদন করে যখন মিডিয়াতে, আমি মনে করি এটা দায় আসলে মিডিয়া এবং সরকারেরও নিতে হবে। দেখেন এই সরকারের এই দায় আছে বলেই সেটা কাফফারা কিন্তু দিতে হলো গতকালকে আমাদের ছাত্রদল, যুবদল এবং শ্রমিক দলের ভাইদের, কারণ
তারা কিন্তু আসলে আমি যদি বলি একদম তৃণমূল পর্যায়ে বিএনপির যে নেতারা তারা কিন্তু আসলে একদম সলিড, কারণ তারা তো আসলে নামেই বিএনপি করেছে ঠিক আছে। এবং তারা কিন্তু আসলে এই 15 বছর জেল জুলুমের শিকার হয়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে উপর পর্যায়ের বিএনপির নেতারা তারা নেগোসিয়েশন করে কিন্তু আওয়ামী লীগের সাথে সুসম্পর্কও রেখেছে, এমন আছে, আমি সবার কথা বলছি না। কিন্তু সবচেয়ে আসলে যে লড়াকু যারা তারা কিন্তু আসলে ওই তৃণমূলের মানে যারা নেতাকর্মী আছে তাদের, তারা কিন্তু দেখেন 15 বছর তারা আসলে নিষ্পেষণের শিকার হলো আওয়ামী লীগ দ্বারা, এবং এখনো এই যে সরকারের এই ব্যর্থতা, আওয়ামী লীগ ঠেকানোর ব্যর্থতা, সেটার জন্য কিন্তু তারা গতকালকে এই হামলার শিকার হয়েছে বলে আল মামুন রাসেল, আমি একেবারেই যেতে যে জুলাই সনদ নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নটা আমারও, যে সংবিধান সংস্কারের যে সরকার জুলাই সনদের আপনারা যেটা চেয়েছিল যে সংবিধান সংস্কার পরিষদে তারা যাবে জামায়াত, সরকার বলেছে যে সেটা করব না, আমরা সাংবিধানিকভাবে আমরা কনস্টিটিউশনালি এটা করব। সেখানে তো নাম পেয়েছে জামাত, তো কোনো নাম সেখানে তাদের এখন পর্যন্ত আমি জানি আজকের দিন পর্যন্ত সেখানে কোনো নাম দিচ্ছে না। এটাই সেটিতে কি মানে খুব জটিলতা তৈরি হয়ে যাবে? সংশোধনী যে পরিষদ বা সংশোধন করার জন্য পরিষদ দরকারটা কেন, মানে কখন প্রয়োজন হয়? আপনার 142 দিয়ে তো আপনি পার্লামেন্টে আপনার পরিষদ, আপনি যে সংশোধন করবেন, যে সংশোধনগুলো আপনি করতে চান 142 দিয়ে সংবিধান অনুযায়ী সেটা বিশেষ কমিটি হইতে হবে না? আমি আসি আপনি 31 দফার প্রথম দফা ছিল সংশোধন কমিটি বলে নাই, সংস্কার কমিশন গঠন করবে বিএনপির 31 দফা একদিনে হয় নাই, অনেক দিন থেকে, এবং এটা নিয়ে ওনারা ব্যাপক প্রচার প্রসারণা করেছে। এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী লন্ডনে থেকে বলেছেন 31 দফা ওনাদের অনেক গবেষণা 2021 বা 22 সাল থেকে। আমি আসি 31 দফা হচ্ছে ওনাদের অনেক গবেষণার ফল। সে 31 দফা প্রথম দফা এমনি একটা দফা চলে আসছে যেখানে সংশোধন পরিষদ না, সংস্কার পরিষদ। তার মানে আমাদের সংবিধানে এমন কিছু জায়গা আছে যে জায়গা আপনি চাইলে 142 দ্বারা পরিবর্তন করতে পারবেন না। আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আপনি করতে পারবেন না, কারণ আমাদের ইউনিটারি গভর্নমেন্ট, আমাদের এই যে আনোয়ার চৌধুরী ভার্সেস স্টেট অ্যাপ্লাইড ডিভিশনের নির্দেশনার আলোকে বলা আছে, আমাদের যদি ইউনিটারি গভর্নমেন্ট এরশাদ চাইছিল পার্লামেন্টের মাধ্যমে পাশ করেছিল যে আমাদের হাইকোর্ট ডিভিশনের বিভিন্ন ব্রাঞ্চ বিভিন্ন বিভাগে যাবে, তখন একটা বেসিক স্ট্রাকচার তৈরি করেছে অ্যাপ্লাইড ডিভিশন, বলেছে যে যেহেতু আমাদের এটা ইউনিটারি গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট না, সেহেতু আমরা চাইলেও আমাদের এটা দ্বিকক্ষ, আমরা এটা চাইলে বিভাগ নিতে পারবো না। তার মানে এই বেসিক স্ট্রাকচারটা আপনি যদি পরিবর্তন করতে চান তাহলে আপনি কখনো 140 দিয়ে করতে পারবেন না। তার মানে বিএনপির যে 31 দফা এবং তাদের 2030 যে ভিশন এবং তাদের যে ইশতেহার, সেই ইশতেহারে ওনারা বলেছেন ওনারা দ্বিকক্ষ বিশিষ্ট করবে, পার্লামেন্ট করবে। কীভাবে করবেন? পারবেন না তো, 142 দ্বারা পারবেন না, এই যে সংশোধন পরিষদ দিয়েও পারবেন না। তার মানে সংস্কার পরিষদ লাগবে। এই জন্যই ওনাদের গবেষণার ফলে ওনারা প্রথম দফা রেখেছেন যে আমরা সংস্কার পরিষদ করব, কিন্তু আজকে ওনারা এটা থেকে ব্যাক আসছেন। ওনারা হচ্ছে, আমি মজা পাই, একটু আগে মোশাররফ ভাই বললেন যে সংবিধান, আমি একটু আসি, আমি একটু ব্রেকে যাব, আপনার কাছেই ফিরবো, আপনি বলবেন, আমি একটু আসি। সংবিধানের আলোকে বলে যে সবকিছু সংবিধানের আলোকে হয়েছে। বারবার বলা হয় যে এনসিপির যারা নেতৃবৃন্দ যারা শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়, আমাদের আইনমন্ত্রী বলেছেন আপনারা যেভাবে শপথ নিয়েছেন আমরাও সেভাবে শপথ নিয়েছি। আচ্ছা, 106 এর মাধ্যমে গভর্নমেন্ট ক্রিয়েট হয়েছে কত তারিখে? 8 তারিখে। আমাদের অ্যাটর্নি জেনারেল শপথ নিয়েছে কত তারিখে? 6 তারিখে। কিভাবে নিল? বলেন যে রাষ্ট্রপতি শপথ দিয়েছে। রাষ্ট্রপতি দুইটা কাজ, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া আর কিচ্ছু করতে পারবে না প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া। তাহলে অ্যাটর্নি জেনারেলকে যে আপনি, এটা কি সংবিধানের আলোকে হয়েছে? যদি 8 তারিখে পর হইতো তাহলে আপনি বলতেন 106 এর মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার যে পাওয়ার পেয়েছে সে পাওয়ারের আলোকে হয়েছে। তার মানে আপনি কি এই সংবিধান এখানে ছিলেন? আমি আপনার এই আলোচনায় আপনার কাছেই আমি ফিরবো বিরতিটা নিয়ে। আমার খালি যেটি হলো, আমি এটা একটু উত্তর দিতে হবে। মানে আমাদের ব্যাপারটা হচ্ছে, আমাদের সরকার মনে করে, আমাদের এলাকায় একটা কথা বলে, আমার জামাই ভালো আমার মেয়ের কথা শোনে, আমার ছেলের খারাপ তার বউয়ের কথা শোনে। মানে আপনার জামাই ভালো কোন আপনার মেয়ে, মানে সংবিধানের যে জিনিসটা ওনাদের কাছে ভালো লাগে এটা ভালো, আর যেটা ওনাদের বিপক্ষে যায়, আপনি বলেছেন আপনি সবকিছু সংবিধান আলোকে করছেন। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, সংবিধানে আমাদের ষষ্ঠ তফসিল বা স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান। এখন কি সংবিধান পরিবর্তন হয়েছে? এখনো তো হয় নাই, এখনো তো হয় না। হওয়া পর্যন্ত আপনি বলতে পারবেন না নিয়মতান্ত্রিক উপায় করবে। ভাই, আপনার তো এখনো হয় নাই। যতক্ষণ পর্যন্ত হবে না, ওনারা বলেছেন না শপথ নাই, শপথটা আমরা সংশোধন যুক্ত করব, তারপর আমরা শপথ নিব। আমি আপনার কাছেই ফিরবো। আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে আসছি আপনার কাছ থেকেই আমি ফিরবো। আর একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি।
স্বাগত কঠিন কথা সহজ অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের মূলত রাজনীতি, আওয়ামী লীগের ফিরে আসার চেষ্টা এবং সেই সাথে কথা প্রসঙ্গে চলে এসেছে সংবিধান সংস্কার, জুলাই আন্দোলন এবং জুলাই সনদ সহ নানা প্রসঙ্গ। ব্যারিস্টার রাসেল, আপনার কাছেই আমি ছিলাম যে আপনার কাছে ফিরবো বলেছিলাম, যে আপনি বলেছেন যে এই যে ওই সরকারের সমস্ত কিছু সংবিধানের মাধ্যমে হয়েছে, আপনারা সেটা তাদের মতো পিক অ্যান্ড চুজ করছে, এটাই তো আপনাদের বক্তব্য। সেই পিক অ্যান্ড চুজটা আসলে আপনাদের ক্ষেত্রে না, সরি, মানে অন্যদের ক্ষেত্রেও কি সেটি প্রযোজ্য হয় না? দেখেন না, আমি ভাষ্যটা কেন নিয়ে আসলাম, যখন মানে প্রথম দিনেই কিন্তু আমরা আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুনেছি যে আমরা সংবিধানের বাহিরে এক বিন্দু আমরা যাব না। যেহেতু সংবিধানে দ্বিতীয় শপথটি নেই, যতক্ষণ পর্যন্ত সংবিধানের শপথটা যুক্ত না করব ততক্ষণ পর্যন্ত আমরা কি করব না, আমরা এই শপথটি গ্রহণ করব না। অথচ এই যে সরকার ওনাদেরকে বৈধ দেয়, যে অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ, এই শপথ কি সংবিধানে ছিল না? এই উপদেষ্টারা যারা যে শপথ গ্রহণ করেছে, এই শপথটা কি সংবিধানে ছিল না? কারণ অন্তর্বর্তীকালীন বলে দিয়েছি আপনাকে। না এটাই আমি আসছি 106 যেভাবে বলেছে, 106 এর মাধ্যমেই বলেছেন দুইটা শপথ নেওয়ার জন্য, দুইটা শপথ নেওয়ার জন্য। কারণ আপনারা যারা আয়োজন করেছে তারাই বলেছে জুলাই সনদে আমরা ঐক্যমত এখানে রং বলছি না রং না। আমি আসি আপনি 106 যেহেতু আপনি 106 এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার, তো অন্তর্বর্তীকালীন সরকারের দুইটা বাচ্চা, একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে জাতীয় নির্বাচন। আপনি গণভোটকে, জাতীয় নির্বাচনকে হ্যাঁ বললেন, এটা বৈধ, আর গণভোটকে অবৈধ করে দিলেন। তার মানে আপনার তো সন্তান তো দুইটা, আপনি যে 106 এর মাধ্যমে, মোশাররফ ভাই আমি আসি, আপনি আপনার টাইমে কথা বলবেন, মোশাররফ ভাই আপনি আপনার সময় কথা বলেন, আমিও কথা বলতে পারতাম আপনার সময়। আপনি দেখেন, তার মানে দেখেন আপনি যে সংবিধানে দোহাই দিচ্ছেন, আপনি আমাদের সংবিধান এখনো পর্যন্ত স্টিল আছে 4 এতে বলা আছে, আপনি যদি জাতির পিতার প্রতিকৃত, মানে প্রধানমন্ত্রীর পিছনে জাতির পিতার ছবি থাকতে হবে। এই ছবিটা কি এখন প্রধানমন্ত্রী রেখেছে? তার মানে সংবিধান আপনি এখনো নেই, সংবিধানে 59-এ বলা আছে, স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে বলা আছে মাস্ট বি ইলেক্টেড, অথচ আপনি সব জায়গায় প্রশাসক নিয়োগ করে দিলেন। তাহলে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার না, এখন তো তখন অন্তর্বর্তীকালীন সরকার। কি আপনি মনে করেন যে জামাত এই এখানে কমিটিতে তাদের নাম দিবে, বিশেষ কমিটিতে? আমি বলেছি তখন বিশেষ কারণে, বিশেষ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার, স্থানীয় সরকার এই করেছে। তাহলে আপনি তো আপনার ইস্তেহার এবং 31 দফা বলেছেন মৃত্যুজনিত কারণ ব্যতীত কখনো আপনি স্থানীয় সরকারে আপনি প্রশাসক নিয়োগ করবেন না। কারণ বিএনপি সবচেয়ে বেশি ভিক্টিমাইজ হয়েছে স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগের মাধ্যমে। আওয়ামী লীগ সবসময় নির্বাচিত হতো, বিএনপি আওয়ামী লীগ বাদ দিয়ে দিত। তার মানে আমি মোশাররফ হোসেন, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তার কিছু কাউন্টার দেওয়ার চেষ্টা করেছেন, যে এখানে তারা যেটি বলছেন যে আপনারা কিছু মানছেন কিছু মানছেন না। এটা না, আপনি দেখেন, আপনি যদি ঐক্যমত কমিশন, ঐক্যমত কে, সে রাজনীতি একটা ঐক্যমত, এটা নট এ কনস্টিটিউশনাল কোনো বডি না। সেখানে কি বলা হয়েছে, সেখানে আপনি দেখবেন সেই ঐক্যমত কমিশন নিয়ে আমাদের চরম আপত্তি আছে। কারণ আপনি ঐক্যমত কমিশনের যেই বিষয়গুলি সবাই ঐক্যমত হয়েছে, সেগুলি কিন্তু জাতির সামনে, সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে প্রকাশ করেছে যে নোট অফ ডিসেন্ট সহ, আপনাকে এখানেই সংকটটা। কিন্তু যখন গণভোটের অধ্যাদেশটা জারি করা হলো, আদেশটা, অধ্যাদেশ কিন্তু করেনি, অর্ডার করেছে আদেশ, এবং সেইটা নিয়েও প্রশ্ন যে মহামান্য রাষ্ট্রপতি অর্ডার করতে পারেন কি না। কারণ 1973-এর 16 ডিসেম্বর 26শে মার্চ যখন আমাদের সংবিধান গ্রহণ করা হলো, তখন রাষ্ট্রপতির অর্ডারকে বাতিল ঘোষণা করা হয়েছে। তো হয় কীভাবে রাষ্ট্রপতি এখানে আদেশ দেয়, এটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। সেখানে তারা আরেকটা প্রতারণা করেছে জাতির সাথে। আপনার সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে আপনি বলেছেন যে নোট অফ ডিসেন্ট সহ এইটা আমরা আগামী দিনে বাস্তবায়ন করব। কিন্তু যখন আপনি অর্ডার করলেন, নোট অফ ডিসেন্টকে বেমানো ভুলে গেলেন। পরের দিন কিন্তু আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রকাশ্যে বলেছে যে আমরা যেই ঐক্যমত কমিশনে স্বাক্ষর করেছি এবং আদেশের ঐক্যমত এক না, সুতরাং এই প্রতারণা আমরা কখনো মেনে নেব না। তো যেখানে ব্যারিস্টার সাহেব বলে, তাহলে আমরা যেটা মানবো না, আমরা আগেই বলেছি। আমরা তো নতুন হাঁ ক্যাম্পেইন কেন প্রধানমন্ত্রী বলেছে, হাঁ ক্যাম্পেইন গণভোটের বলেছেন, তখন বলতে আমাদের সাথে প্রতারণা হচ্ছে, আপনারা ভোট দিবেন না।
তখন বলতো এখানে আপনি একটা দেখবেন, তখন বলতো না আমি একটা এবং বলি। কি আপনি বলেছেন নোট অফ ডিসেন্টের কথা, সুপ্রিম কোর্টের সচিবালয় এটার মধ্যে নোট অফ ডিসেন্ট তো ছিল না আপনাদের, আমরা তো তাহলে বলছি এটা বাতিল হলো কেন? এটা তো দুর্বলতা এটা আছে তো আমরা- আপনারা না এটা তো নোট অফ ডিসেন্ট ছিল না, তাহলে এটা আমরা তো- আপনারা যেখানে ইস্তেহারে বলেছেন শক্তিশালী করবেন, যেটা প্রতিষ্ঠিত জিনিস, এটা আমরা প্রতিষ্ঠিত করবো তো, জিনিস আপনি বাদ দিলেন দেখেন, কেন? আমরা তো- না, আপনি তো প্রতিষ্ঠিত জিনিস বাদ দিয়ে দিলেন। No, করবেন আপনি তো পরের জিনিস, ওখানে এটা যে- প্রতিষ্ঠিত ছিল হ্যাঁ। সেটাকে আপনি বাতিল করে দিলেন। আরে ভাই, এখানে যে দুর্বলতাটা ছিল আমরা বলেছি এটাকে আরো অধিক শক্তিশালী আপনি করে আমরা ব্যাংক সংশোধন ব্যাংক করবো। অর্ডিন্যান্সকে দুর্বলতা সংশোধন করে 8 ক যুক্ত করেছে, 18 ক যুক্ত করেছেন না, তো তাহলে এখানে যুক্ত করতেন। এখানে আপনি তাহলে এটা দেখেন না আমরা কি বাতিল বিল করলেন আনি, কেন? আপনি যদি বিল আমরা না নিতে আবার আপনি বলতে পারেন যে বিল এটা বাতিল আমার- করবো। আমি প্রতিষ্ঠিত একেবারে জিনিস। শেষ মুহূর্তে চলে আসছি, এই বিতর্ক হয়তো বা আমাদের আরো আমরা করতে পারবো, আমরা আদের চলবো। আমি একেবারে শেষ মুহূর্তে শারমিন, আপনার কাছ থেকে আমি শেষ মন্তব্যটা জানতে চাচ্ছি যে রাজনীতির যে গতিধারা চলছে, যেই অবস্থায় চলছে, এই ঐক্যমত্যটাই কি আমরা পৌঁছাতে পারবো না যে সংবিধান সংস্কার পরিষদ দিয়ে আমাদের এটা করতে হবে, নাকি আমরা সংবিধান সংস্কার করেও তো এগুলো করে ফেলতে পারি? দেখেন মানে সংক্ষেপে বলবেন। হ্যাঁ, আমি খুবই সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে যে কিছু কিছু বিষয় তো আসলে আমরা একেবারে যেটা 7 অনুচ্ছেদ অনুযায়ী একেবারে বেসিক স্ট্রাকচার আসলে সংবিধান সংশোধন যে কমিটি, বিশেষ কমিটি ওনারা বলছেন, ওটা দিয়ে আসলে চেঞ্জ করা যাবে না। এখন বিএনপির যেই বুদ্ধিটা আসলে ওনারা যে বুদ্ধিটা এখানে খাটাইতে যাচ্ছেন সেটা হচ্ছে যে যেগুলো আসলে এই যে ধরেন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, উচ্চকক্ষ, তারপরে উচ্চকক্ষে 100 জন দেওয়া, তারপরে ধরেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তো অলরেডি দলীয়করণ হয়ে গেছে, সেটা দলীয়করণ করা যাবে না, এই ধরনের কথা ছিল। মূলনীতি আপনি পরিবর্তন করতে চান, কারণ আমরা সেই পূর্বের সেই মুক্তিযুদ্ধের মূলনীতির দিকে চলে যেতে যাচ্ছি, কারণ আমরা ঐকমত হয়েছিলাম যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেই দিকে যাচ্ছি। সুতরাং এটা কোনোভাবেই আসলে সংশোধন কমিটির মাধ্যমে বাস্তবায়ন করা যাবে না। এটার জন্য একটা প্রথমত গণপরিষদ লাগতো, কিন্তু গণপরিষদ যেহেতু করা হয় নাই, যেহেতু সংবিধান সংস্কার সভার মাধ্যমেই আসলে এটা করতে আচ্ছা, হবে। আমি আর আর আজকে বাকি যেগুলো- কন্টিনিউ করতে বাকি পারছি যেগুলো না। সেগুলো এই সংশোধন কমিটির মধ্যে আপনাদের করা যায়। তিনজনকেই অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলো সহজ করে বলতে। আগামীকাল আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে শুভরাত্রি।